সুপ্রিয় দর্শক, আমি ওমর ফারুক স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় কালো নিয়ে সাফ কথা। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, আমার একদম ডানে উপস্থিত আছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মইনুল খান, এবং তারপরে উপস্থিত আছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির গবেষণা ও পলিসি পরিচালক মোহাম্মদ রফিক হাসান, এবং একদম ডান প্রান্তে উপস্থিত আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোকসেদুল ইসলাম। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য আপনাদের টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আমরা আলোচনা শুরুর আগে শিরোনামগুলো দেখে আসি। বনানীতে ধর্ষণ মামলার আসামি সাফাতের গাড়ি চালক ও দেহরক্ষী গ্রেপ্তার। গুলশানে আপন জুয়েলার্সের শোরুমে অভিযান, দিলদার সহ সব মালিককে তলব। রমজানে দাম নিয়ন্ত্রণে খোলা বাজারে টিসিবির 5টি পণ্য বিক্রয় শুরু। সারা দেশে 185টি ট্রাকে বিক্রি হচ্ছে ভোগ্যপণ্য। চাহিদার তুলনায় সরবরাহ কমের অভিযোগ। পর্যাপ্ত আমদানি থাকায় রোজায় বাড়বে না ভোজ্য তেলের দাম, বলছেন ব্যবসায়ীরা। মিল মালিকরা কারসাজি করলেই ব্যবস্থা, হুঁশিয়ারি বাণিজ্য মন্ত্রীর। মনিটরিং এর তাগিদ। লিখিত পরীক্ষার মাধ্যমে নিজস্ব প্রক্রিয়ায় একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করতে পারবে নটরডেম হলি ক্রস ও সেন্ট জোসেফ কলেজ, হাইকোর্টের আদেশ। এবং বৃষ্টিতে এডিস মশা বাড়ায় সারা দেশে চিকুনগুনিয়া ভাইরাস জ্বরের প্রকোপ। বেশি করে পানি খাওয়ার পরামর্শ চিকিৎসকদের, হাসপাতালে বিশেষ নির্দেশনা। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। আমরা যদিও নাম দিয়েছি কালো নিয়ে সাফ কথা, তবে সম্প্রতি যে আপন জুয়েলার্সে শুল্ক গোয়েন্দার যে সাঁড়াশি অভিযান চলছে সেটা তো বলাই যায়, সেটিকে প্রসঙ্গ ধরেই আসলে এই আয়োজন। তা আমি প্রথমেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব ক্ষেত্রে যে প্রশ্নটি, মানে প্রধান প্রশ্ন যেটি হচ্ছে যে এখন কেন, এই প্রশ্নের উত্তর জানার মধ্য দিয়ে আমি আলোচনায় যেতে চাই। আমি প্রথমেই অনুরোধ করব শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মইনুল খান, আপনাকে। ধন্যবাদ। একটা প্রাসঙ্গিক প্রশ্ন, এটা মিডিয়াতে বেশ আলোচিত হচ্ছে যে এখন কেন। এর একটা জবাব হচ্ছে যে আমাদের এই যে স্বর্ণ নিয়ে কিন্তু আমরা নতুনভাবে কাজ করছি না, এটি কিন্তু দীর্ঘদিনের একটা কাজের অংশ। আমাদের কিন্তু যেখানে স্বর্ণ চোরাচালান হচ্ছে সেখানে কিন্তু আমাদের অবস্থান আমরা স্পষ্ট করছি। আপনারা জানেন যে এয়ারপোর্ট এবং বিভিন্ন জায়গায় বাসাবাড়িতেও কিন্তু আমরা এই স্বর্ণটা উদ্ধার করছি, এবং যারা জড়িত তাদেরও কিন্তু আমি আইনের আওতায় নিয়ে আসছি। সুতরাং এখন যে অভিযানটা হচ্ছে এটাও কিন্তু নতুন কিছু নয়। আমরা অভিযোগ পেয়েছি এবং তার ব্যবসার একটা আগেই অস্বচ্ছতার একটা তথ্য আমাদের কাছে ছিল। শুধু তিনি নন, আরও বেশ কয়েকজন ব্যবসায়ীর, সেটা নিয়ে কিন্তু অনেকদিন থেকে কাজ হচ্ছে। আর সম্প্রতি বনানীতে যে ধর্ষণের ঘটনাটা ঘটেছে সেটাকে সামনে রেখে মিডিয়াতে এবং গণমাধ্যমে ব্যাপকভাবে কিন্তু আলোচনা হচ্ছে, তথ্য কিন্তু শেয়ার হচ্ছে। এই তথ্যগুলো কিন্তু আমাদের কাছে এসেছে এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে অভিযোগটা আসলে সুনির্দিষ্ট, এবং সেটি আমরা গত কয়েকদিন ধরে আমরা যাচাই করেছি, বাছাই করেছি। ইভেন আমাদের যে ডাটাবেজ আছে, সিস্টেম আছে, সেখানেও আমরা প্রাথমিকভাবে আমরা তথ্য সংগ্রহ করেছি। তাতে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে এই ব্যবসায়ের ক্ষেত্রে যে অস্বচ্ছতা আছে সেটি আসলে পরীক্ষা করা দরকার। আর আপনারা জানেন যে ইতিমধ্যে যে ঘটনাটি ঘটেছে সেখানে ডার্টি মানির একটা ইনফ্লুয়েন্সের আমরা বিভিন্ন তথ্য পাচ্ছি, কারণ ডার্টি মানি না থাকলে এরকম একটা ঘটনা ঘটতো না। তো সুতরাং সেটির সন্ধান করাটাও কিন্তু আমাদের দায়িত্ব। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সরকারি সংস্থা কিন্তু শুধুমাত্র প্রোঅ্যাক্টিভ হয়ে যে কাজ করে তা নয়, অনেক সময় রিঅ্যাক্টিভ হয়েও কাজ করে। ঘটনা ঘটার পরে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী যারা তাদেরকে কিন্তু আইনের আওতায় আনাটাও কিন্তু তদন্তকারী সংস্থার দায়িত্ব। আমরা যে ঘটনাটা ঘটেছে, সুতরাং এই ঘটনাকে সামনে রেখেই কিন্তু আমরা এই অভিযানের পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এখন আমরা সুষ্ঠু তদন্ত করে দেখব যে আসলে এর সাথে ডার্টি মানির একটা সংযোগ ছিল কিনা, এবং তার যে অস্বচ্ছতার যে বিষয়টা সেখানে কোনো অনিয়ম আছে কিনা, আইনের কোনো ব্যত্যয় আছে কিনা। এবং আমরা যদি দেখা যায় যে
এখানে গুরুতর অভিযোগ যেটা আসছে সেটা প্রমাণিত হচ্ছে, আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এখানে অ্যাবসলিউটলি আইনানুগভাবে কিন্তু এই অভিযানটা পরিচালনা করা হচ্ছে এবং আইনানুগভাবেই এই অভিযানগুলোর শেষে যে অনুসন্ধান এবং তদন্ত কার্যক্রম যেটা চলছে সেই অনুযায়ী কিন্তু এটা নিষ্পত্তি হবে। এখানে কোনো সারপ্রাইজের কোনো কিছু নাই, আমাদের একেবারে সামগ্রিক অর্থে এটা রুটিন ওয়ার্ক এবং এর মাধ্যমে আমরা একটা দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করতে চাই, যাতে করে এরকম আরও যে ডার্টি মানির ব্যবহার আছে সমাজে সেটি যেন নিয়ন্ত্রণে আসে এবং সেটার সাথে যেন ক্রাইমের কোনো সম্পর্ক না থাকে, সেটার ব্যাপারে কিন্তু আমরা বার্তা দিতে চাই। আমরা আশা করি যে বিভিন্ন মিডিয়ার আমরা সমর্থন পাচ্ছি, পাবলিকের একটা ডিমান্ড আছে, বিভিন্নভাবে বিভিন্ন সোর্স থেকে কিন্তু আমাদের কাছে রিকোয়েস্টও পাঠানো হচ্ছে যে যাতে করে আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করি এবং দোষী যারা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। সেক্ষেত্রে আপনি বলেছেন যে আপনাদের কাছে আগেই অস্বচ্ছতার বিষয়টা আপনাদের কাছে আগেই ধরা পড়েছে, তো সেই ক্ষেত্রে আগেই কি অভিযানটা করা যেত না? আমরা তো আগে অনেকগুলো প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু অভিযান পরিচালনা করেছি। আপনি জানেন যে আগে তো পল্টনের জুয়েলার্সের বিরুদ্ধে তো এইভাবে এখন যে কায়দায় করছেন সেভাবে কি কখনো অভিযান করেছেন? আমরা পল্টনের যে রেডটা করেছে একটা বাসা বাড়িতে, তিনি গোল্ডের ব্যবসা করেন, গোল্ড ট্রেডার, তার বাড়ির বাসা থেকে বিভিন্ন বালিশের নিচে বিভিন্ন ফ্লোরে লুকায়িত অবস্থায় প্রায় 2 মণ স্বর্ণ এবং 5 বস্তা টাকা, এটা তো আমরা হাতে নাতে ধরেছি এবং তাকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। এছাড়াও বিভিন্নভাবে আমরা কিন্তু স্বর্ণ উদ্ধার করছি। তো যেখানেই তথ্য আসছে স্বর্ণ চোরাচালানের, সেখানে কিন্তু আমাদের অবস্থান আমরা স্পষ্ট করছি। যে কোনো এই আপন জুয়েলার্স কেন, আমাদের কাছে যদি অন্য কোনো জুয়েলার্সের কোনো তথ্য সুনির্দিষ্টভাবে আমাদের কাছে আসে, আমরা যদি প্রাথমিকভাবে ভেরিফাই করে যদি দেখি যে সেখানে অস্বচ্ছতা আছে, ডেফিনেটলি সেখানেও কিন্তু অনুরূপ ব্যবস্থা গ্রহণ করা হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি আরেকটা বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে শুল্ক গোয়েন্দা তো একটি মানে গোয়েন্দা সংগঠন, মানে এনবিআর একটা গোয়েন্দা পার্ট। সেই ক্ষেত্রে মানে গোয়েন্দা তথ্য আপনাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, নাকি এখন যে আপনি বলছেন যে পাবলিক ডিমান্ড এবং মিডিয়ার তথ্য, মিডিয়ার প্রচারণা, কোনটা বেশি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মানে এই ধরনের অভিযানের ক্ষেত্রে? আমাদের অধিদপ্তরের নামই হচ্ছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আমাদের গোয়েন্দা হচ্ছে একটা সামগ্রিক কার্যক্রমের অংশ। আমাদের ইনভেস্টিগেশন এবং এনফোর্সমেন্ট, এই তিনটারই কিন্তু আমাদের ক্ষমতা দেওয়া হয়েছে। তো সুতরাং এখানে আমরা যখন যেটার প্রয়োজন আমরা সেটা ব্যবহার করি। আমাদের 3টা উইং আছে, 3টা উইংয়ে আমাদের প্রশিক্ষিত লোকজন তারা ব্যবহৃত হচ্ছেন, বিভিন্ন জায়গায় তারা খোঁজখবর নিচ্ছেন এবং প্রিভেন্টিভমূলক একই সঙ্গে এনফোর্সমেন্টমূলক দুই অংশে তারা সমান স্বাক্ষর রাখছেন। আর আরেকটা কথা জাস্ট বলা দরকার, সেটি হচ্ছে যে ইন্টেলিজেন্সের কিন্তু বিভিন্ন সোর্স থাকে। একটা হচ্ছে নিজস্ব নেটওয়ার্ক, আর হচ্ছে পার্টনারশিপের নেটওয়ার্ক, আর হচ্ছে কাভার্ড নেটওয়ার্ক, আর হচ্ছে ওপেন সোর্স। মিডিয়ার যে তথ্য, বিভিন্ন ওপেন সোর্সে যে তথ্য, সোশ্যাল মিডিয়াতে যে তথ্য আছে, সেটাও কিন্তু সোর্স অফ ইনফরমেশন, অ্যান্ড দ্যাট কুড অলসো বি ইউজড ফর ইন্টেলিজেন্স। যে তথ্যটা পত্রপত্রিকা আসছে, যে তথ্যটা মিডিয়াতে শেয়ার হচ্ছে, এটাও কিন্তু সোর্স অফ ইন্টেলিজেন্স। সুতরাং প্রায়শই আমরা এই ধরনের ইনফরমেশনটাকে ইন্টেলিজেন্স পারপাসে আমরা কাজে ব্যবহার করি। জি, আমরা এখন যাব টিআইবির পরিচালক গবেষণা পলিসি মোহাম্মদ রফিক হাসান আপনার কাছে। সেটা হচ্ছে যে টিআইবির পক্ষ থেকে নানা সময়ে যেটি অভিযোগ করা হয় যে দুর্নীতি প্রতিরোধে সরকারি যেসব প্রতিষ্ঠান রয়েছে তারা ততটা সক্রিয় থাকেন না এবং অতটা ইফেক্টিভও থাকেন না, কার্যকর না। এখন কাস্টম ইন্টেলিজেন্স যেই পদ্ধতিতে কাজ করছে সেটাকে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ আপনাকে। এটা তো অবশ্যই একটা বিশেষ ঘটনা, তাই না? মানে জিনিসটা প্রথমেই উনি যেটা বলেছেন যে সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করেছে, সবকিছুতে একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তার পরিপ্রেক্ষিতে এই ঘটনাগুলো ঘটছে এবং সিরিজ অফ মানে পেছনের খবর সামনে চলে আসছে, তাই না? প্রথমে আমরা জানলাম যে কেবলমাত্র 2জন তরুণী এরকম একটা অনেক দেরিতে একটা মামলা নিয়ে এসেছেন। তারপরে আস্তে আস্তে অনেক কিছু আনআর্থ হতে লাগলো এবং একটা পর্যায়ে আপনি দেখুন উনি যেটা বলেছেন যে এই যে টাকাটা যে অবৈধ টাকা এবং অসৎ উপায়ে অর্জিত টাকা, এর সাথে যে অনিয়ম দুর্নীতি জড়িত,
তার একটা প্রভাব কিন্তু এই ঘটনাটা ঘটার পিছনে রয়েছে। মানে একটা প্রতিবেদন এসেছে এর মধ্যে একটা মিডিয়াতে, দ্য ডার্ক সাইড অফ ঢাকা সিটি নাইট লাইফ এই সম্পর্কে, এবং সেখানে যে তরুণ তরুণীরা যারা এই ধরনের বিত্তমান পরিবারের তারা কিভাবে জীবনযাপন করছেন, এবং সেখানে ইভেন ইয়াবাকে কি ধরনের ইনফ্লুয়েন্স করছে সেটার সাথেও কিন্তু এই যে আপনি যেটা বলেছেন কালো টাকাটা জড়িত। তো আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে কালো টাকার বিপক্ষে বলে আসছি, এবং আমরা মনে করি যে দুর্নীতির মাধ্যমে যে এই সম্পদটা সঞ্চয় করা হয়ে থাকে, পরবর্তীতে আবার অনেক সময় আমরা দেখি যে, অনেক সময় নয়, প্রতি বছরই আমরা দেখি যে এই কালো টাকাকে সাদা করবারও একটা সুযোগ করে দেওয়া হয়। এটার ব্যাপারেও আমরা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষ থেকে সবসময় ব্যাপক প্রতিবাদ করে আসছি। কালো টাকার সাথে দুর্নীতি অবশ্যই অঙ্গাঙ্গিভাবে জড়িত, ক্রাইমও জড়িত, করাপশন এবং ক্রাইম দুটাই খুব ওতপ্রোতভাবে কালো টাকার সাথে জড়িত। তো যেটা আসলে আপনি প্রশ্ন করেছেন যে এখন কেন, এইটাই কিন্তু আমাদের আসলে ঘুরে ফিরে আজকের মূল প্রশ্ন। আমরা অনুষ্ঠান শুরুর আগেও উনি একটু আলাপ এর করছিলাম। মধ্যে যে হ্যাঁ। উত্তর দিয়েছেন তাতে কি আপনি সন্তুষ্ট হতে পারছেন না? এটা সন্তুষ্ট অসন্তুষ্ট এভাবে বলবো না, কিন্তু আমি বলবো যে আসলে এটা কতটুকু কাঙ্ক্ষিত, কারণ এটা তো সিস্টেমিক রেসপন্স হলো না। এটা হঠাৎ স্পোরাডিক একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমি ব্যাপকভাবে রেসপন্স করলাম। 5টা শাখাতে আমি গিয়েছি, আমি রেড করেছি, আমি গোল্ডগুলো সিজ করেছি, কাগজপত্র দেখছি সঠিক আছে কিনা, দেখা যাচ্ছে কাগজপত্র সঠিক নেই, স্বচ্ছতার অভাব আছে। এটা একটা ঘটনা কেন্দ্রিক, অর্থাৎ আমি সারা দিলাম, বা যেটা আমাদের একটা ভাষা আছে না, টনক নড়া। মনে হচ্ছে যে না আমাদের এখন টনক নড়েছে। কিন্তু আপনি যদি আমাদের শুধু গোল্ডের ব্যাপারটি আপনি চিন্তা করেন, তা আমরা পত্রপত্রিকায় দেখলাম যে 5 বছর ধরে আমদানি এটা বৈধভাবে করা যাচ্ছে না। পার্সোনাল ব্যাগেজে হয়তো কিছু আসে, কিন্তু সারা বাংলাদেশে গোল্ডের ব্যবসার যে মার্কেটটা রয়েছে, সেটা কি পার্সোনাল ব্যাগেজে আসা গোল্ডের মাধ্যমে চাহিদা মেটানো সম্ভব? নিশ্চয়ই সম্ভব না। নিশ্চয়ই প্রচুর পরিমাণে গোল্ড এই অস্বচ্ছভাবেই বাংলাদেশে আসছে, এটা কিন্তু এই ধরনের পরিসংখ্যান দিয়ে প্রমাণ করে দেওয়া সম্ভব। এটার জন্য কিন্তু আপন জুয়েলার্সের 5টি শাখায় যে কাগজ দাবি করে বলার প্রয়োজন পড়ে না। এবং আপনি জানেন যে গোল্ডটা কিন্তু কেন দীর্ঘদিন ধরে নিষিদ্ধ, এটার সঙ্গে অর্থনীতিবিদরা এটা আরো ভালো বলতে পারবেন। আমরা সাধারণভাবে জানি যে এটা অর্থনীতির জন্য ক্ষতিকর, কারণ আমাদের যে অত্যন্ত মূল্যবান যে বৈদেশিক মুদ্রা রয়েছে, সেই বৈদেশিক মুদ্রা আসলে অনুৎপাদনশীল খাতে চলে যায়, গহনা তৈরি এর মতো একটা খাতে ব্যাপক টাকা কিন্তু এখানে ইনভেস্ট হয়ে যায়। আরো এছাড়া আপনার মানি লন্ডারিং বা ইত্যাদির সঙ্গে এটার কিন্তু ওতপ্রোত সম্পর্ক আছে। তো সুতরাং আমরা মনে করি যে এটা ভালো যে হচ্ছে, যে একটা রেসপন্স যে হচ্ছে, কর্তৃপক্ষ যে রেসপন্স করছেন, তারা যে যাচ্ছেন। আপনি জানেন প্রথমে সোশ্যাল মিডিয়াতে একটা ডিমান্ড আসলো যে আপন জুয়েলার্সকে বর্জন করা হোক। তারপরে যখন ঘটনার জবানবন্দিগুলো আসলো, তখন কি কি ধরনের কথা তারা বলেছিল। আমার বাবা এত টাকার মালিক, আমরা স্মাগল করে থাকি কিন্তু আমাদেরকে আইন স্পর্শ করতে পারে না। আমি আরো এই ধরনের ঘটনা করেছি কিন্তু আমাদেরকে আইন স্পর্শ করতে পারেনি, টাকা দিয়ে সবকিছু তারা ধামাচাপা দেবে। তারপরে যখন এই ঘটনাগুলো ঘটছে, সাধারণ একজন নাগরিক হিসেবে আমাদের কিন্তু সবারই ভালো লাগছে যে না, কর্তৃপক্ষ কাজ করছেন। কিন্তু ঘটনাটাকে যদি আমরা সার্বিকভাবে চিন্তা করি, তাহলে এটা হয়তো 6 মাস পরে, 1 বছর পরে আবার এটা হয়তো আস্তে আস্তে স্তীমিত হয়ে যাবে, এবং আপনার পরিস্থিতি হয়তো আবার আগের অবস্থায় চলে আসবে। একইভাবে কালো টাকার উৎপাদন এবং সমাজের উপরে কালো টাকার যে নেতিবাচক প্রভাবগুলো রয়েছে, সেই নেতিবাচক প্রভাবগুলো কিন্তু বহুমাত্রিক, মানে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, মনস্তাত্ত্বিক বিভিন্ন স্তরে স্তরে কিন্তু এই প্রভাবগুলি, খারাপ প্রভাবগুলি রয়েছে। কারণ সে যখন এরকম অবৈধভাবে টাকা আয় করছে, তখন সে তো নিজেকে, নিজের বিবেকের কাছে কিন্তু সে এটাকে জাস্টিফাই করতে পারছে না। তার সমস্ত কর্মকাণ্ডের মধ্যে কিন্তু এর প্রতিফলন ঘটছে। সে যে কি করছে এটাকে সে নিজের কাছে পরিষ্কার করতে পারছে না, তার ইন্টিগ্রিটিটা তো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, সুতরাং তার প্রতিটা বিহেভিয়ারের মধ্যে এগুলোর প্রতিফলন ঘটছে, যেটা ওই ছেলেটি যেভাবে কথা বলেছে তার থেকে কিন্তু খুব স্পষ্ট। আবার আমি শুনেছি 2-1 জন বলেছেন তার বাবাও নাকি এই ধরনের কথা বলেছে, যে আমরা তো এরকম করে থাকি, এরকম এর বয়সে এরকম করে থাকি, আমিও এখন করে থাকি। আমি জানি না সত্য কি মিথ্যা এটা। তো তাহলে কোথায় তাদেরকে এই অর্থ এবং বিত্ত নিয়ে গেছে, এর একটা কিন্তু চিহ্ন আলামত আমরা পাচ্ছি। এবং সেটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান, স্বাভাবিকতার দিকে আনতে চান, তাহলে এরকম একটা ঘটনার পরিপ্রেক্ষিতে 4-5টা আউটলেটে গিয়ে সিজ করা, এটা কিন্তু খুব অপর্যাপ্ত। এখানে কিন্তু আপনাকে সিস্টেমিক অ্যাপ্রোচ নিতে হবে। এবং আপনি যেটা বলেছেন যে আপনার গোয়েন্দা তথ্যগুলো নিশ্চয়ই সারা বছর একটা ধারাবাহিক কাঠামোর মধ্য দিয়ে আসে। তো আমি তাহলে যদি একজন সাধারণ নাগরিক হিসেবে বলি যে এটা তো বহু বছর ধরে আপনার নাকের ডগার উপরই ঘটছিল, আজকে আপনি মিডিয়া এবং সাধারণ মানুষের দাবির পরিপ্রেক্ষিতে গেছেন, আমি আপনাকে সাধুবাদ জানাই। আপনার এই উদ্যোগকে আমি আন্তরিকভাবে সমর্থন করি, আই রেসপেক্ট ইউ। কিন্তু আবার আমি এই প্রশ্ন করব যে সারা বছর আপনি যদি এটা করতেন, তাহলে তো এই জায়গাতে আমরা হয়তো আসতাম না। এই জায়গায় আসা থেকে আমরা অনেকখানি। একজন দর্শক আছেন, তারপরে আমি ব্যারিস্টার মুকসিদুল ইসলাম আপনার কাছে আসবো, একটা প্রশ্ন নিয়ে আসি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মিজান বলছি, অস্ট্রেলিয়া থেকে। মিজানুর রহমান মিজান। জি, মিজানুর রহমান মিজান ভাই বলুন। আমার প্রশ্ন হলো যে আজকে এখানে আপন জুয়েলার্সের মালিক
আপনার অবৈধভাবে সোনা চালান করতে, তার বিরুদ্ধে যে কি করা হচ্ছে, অভিযান করা হচ্ছে, কিন্তু বাকি যে আরো জুয়েলার্সের মালিক আছে তারাও যেভাবে স্বর্ণ আনছে না, তার কি নিশ্চয়তা আছে নাকি? তাদের বিরুদ্ধে কি এরকম কোনো ইনভেস্টিগেশন করা হবে কিনা এবং তাদের যাচাই বাছাই করা হবে কিনা? জি, আপনাকে ধন্যবাদ ডক্টর মইনুল খান। আমরা আপনার কাছে আসবো, আমরা তার আগে একটু ব্যারিস্টার মকসুদুল ইসলাম আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে মোহাম্মদ রফিক হাসান একটি পয়েন্ট যে তুলেছেন, যে উনি বলছেন যে স্বর্ণকে যদি আমদানি করতে দেওয়া হয় তাহলে বাইরে আমাদের যে বৈদেশিক মুদ্রা আছে সেটি চলে যাবে। কিন্তু এখন কি যেই আইনি যে কাঠামো আছে তাতে কি ঠেকিয়ে রাখা যাচ্ছে এই টাকা? স্বর্ণ তো আসছেই নাকি? আসলে ধন্যবাদ আপনাকে, এবং এটা আসলে একটা ভালো প্রশ্ন যে আসলে একটা এমন একটা খাতে এই টাকাটা ইনভেস্ট করা হয় তার মধ্যে কোনো সমাজের খুব একটা লাভ হয় না। আমি ব্যক্তিগতভাবে সোনা কেনার বাইরে আমি পছন্দ করি না সোনা কেনা এত বেশি। তো এখানে একটা কথা হচ্ছে যে সোনা কিন্তু আসা বন্ধ হয়নি। আমাদের যদি আমরা কোর্টে দেখি প্রায় কিন্তু সোনা আসছে, সোনা বিভিন্ন মাধ্যমে আসছে, বিশেষ করে এয়ারপোর্ট দিয়ে আসছে, এবং এমন ভাবে আসতেছে যেটা দেখে বেশ মনে হয় না যে সোনা আসে এতটুকু বন্ধ আছে। এবং এর সঙ্গে শুল্ক বিভাগ তো প্রায় দুই একজনকে ধরছে, নিশ্চয়ই তার মধ্যে থেকে কিছু ফাঁকফুঁকো বের হয়ে চলে যায়, নতুবা অত চেষ্টা করছে তারা কিভাবে। সুতরাং আমি মনে করি না যে শুল্ক বিভাগ ওখানেই তাদের দায়িত্বটা পালন করতেছে ওইভাবে, যেটা এয়ারপোর্টে তারা আরো ভাবে করতে পারতো। যদি 50টা আসে আপনি মনে করেন, তাই 50-এর মধ্যে 5টা ধরা পড়ে, 40টাই চলে আসে। যদি না হয় উল্টো দিকে চিন্তা করি যে না সবগুলোই ধরা পড়তেছে, তাহলে আসতেছে কেন? কেউ না কেউ পার করাচ্ছে বলেই তো আসতে পারতেছে। সুতরাং সোনা আসা এয়ারপোর্ট দিয়ে হোক বা অন্য পোর্ট দিয়ে আসা বন্ধ হচ্ছে বলে আমি মনে করছি না। আর অর্থ পাচারের যেটা ব্যাপার কথা বললো, সোনাই তো আর একমাত্র মাধ্যম না যার মাধ্যমে মানুষ অর্থ পাচার করছে, আরো অন্যান্য মাধ্যমও আছে যে মাধ্যমে অর্থ পাচার করতেছে। সুতরাং সোনা যে আসা বন্ধ আছে আমি মনে করছি না। আইনটা কি আমাদের পর্যাপ্ত? আইন যেটা আছে, আমি এটা দেখেন, আমি একজন আইনজীবী হিসাবে প্রায় কোর্টে এই কথাটা বলি, আইনটা শুধু পর্যাপ্তই না, আইনটা একটু বেশ কঠিন। এই আইনটা শুল্ক বিভাগের আইন দ্বারা আমরা নিয়ন্ত্রিত হই না, আমাদের স্পেশাল পাওয়ার অ্যাক্টে আমরা নিয়ন্ত্রিত হই, এবং এর জন্য সাজাও যথেষ্ট বেশি। সবচেয়ে মজার আজ পর্যন্ত কি মানে স্বর্ণ চোরাচালানের কোনো দৃষ্টান্ত আছে যেরকম মানে যাদেরকে আমরা বলি যে নেপথ্যে বা বড় রাঘব বোয়াল, এরকম সাজা হয়েছে? আমার জানা মতে নেই। আমরা যতগুলো এটা তো শুল্ক বিভাগে বলে দিতে পারবে যে তারা কি করছেন বা কাকে পাচ্ছেন কাকে পাচ্ছেন না। আমরা যাদেরকে কোর্টে পাচ্ছি তারা আপনারা সেখানে আসলে কি ধরনের ঘাটতি পাচ্ছেন? মানে এই যখন আদালতে প্লেস করছেন, আমি মনে করি যে মামলাগুলো পরবর্তীতে আর ওইভাবে পারসুই করা হয় না। এ ব্যাপারে আমি যদি উদাহরণ দিতে চাই তাও আমি দিতে পারি। কিছুদিন আগে আমি একটা বেইল করিয়েছি, এক ভদ্র মহিলা তার শরীরে মানে সে ক্রু ছিল, এয়ার হোস্টেস একজন ক্রু ছিল বিমানের, বাংলাদেশ বিমানের, সমস্ত শরীরে তাকে সোনা পাওয়া গেছে এবং লাইভ টিভিতে তাদের কাছে ওগুলা বের করে আনা হয়েছে। বাট তার দুটা বাচ্চা থাকার জন্য হাইকোর্ট থেকে, তার অন্যান্য গ্রাউন্ড ছিল লিগাল ভাবেই, তাকে হাইকোর্ট থেকে বেইল দেওয়া হয়েছে। এখন তো তারা বাইরেই আছে আমার জানা মতে। এখন ওনারা যদি পার্সু করতে সেই মামলা, ওনারাই জানে ওনাদের লিমিটেশন কোথায়, কেন করে না, সবকিছু সাক্ষী প্রমাণ সবকিছু থাকার পরেও কি হয় ওনারাই ভালো বলতে পারে। ডক্টর মইনুল খান, এর মধ্যে দুজনের বক্তব্য এবং দর্শকের প্রশ্নে অনেক প্রসঙ্গ চলে এসেছে। আমি দেখছি যে আপনি নোটও নিয়েছেন, আপনি যদি একে একে এই প্রসঙ্গগুলোর উত্তর দিতেন। আগে প্রশ্নকর্তার যে প্রশ্নটা উনি বিদেশ থেকে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে এখানে কি শেষ কিনা বা অন্য কোথাও করা হবে কিনা, এটা কিন্তু আমি প্রথমে কিন্তু বলেছি যে আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কাজ করি, ইন্টেলিজেন্স যেটা আছে সেটি এবং আরো গভীরে অনুসন্ধান করার পরে দেন এনফোর্সমেন্টটা হয়। এবং ইতিমধ্যে বলেছি যে গত 3 বছরে শুল্ক বিভাগ এবং কাস্টমস ইন্টেলিজেন্স কর্তৃক আটককৃত স্বর্ণের পরিমাণ প্রায় 3 টনেরও বেশি। কিন্তু তার আগের যদি আপনি 10 বছর বা 5 বছরের হিসাব নেন, সেখানে হয়তো 30 কেজিও হয়তো হবে না। কিন্তু কেন এত বাড়ছে এজন্য যে আমাদের সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের এনফোর্সমেন্ট কার্যক্রম যেটা আছে সেখানে আমাদের স্বচ্ছতা আমরা বাড়িয়েছি, আমরা প্রশিক্ষণ দিয়েছি, আমাদের নজরদারি বাড়িয়েছি এবং অন্যান্য সংস্থাকে নিয়ে আমরা কাজ করছি, দেশি বিদেশি সবাইকে সম্পৃক্ত করেছি এবং আমাদের একটা চমৎকার একটা নেটওয়ার্ক সৃষ্টি হয়েছে, যার ফলে এখন কিন্তু স্বর্ণ চোরাচালান অনেকাংশে নিয়ন্ত্রিত, বন্ধ হয়েছে। এটা আমরা দাবি করব না এবং করা উচিত হবে না, কারণ স্বর্ণ তো আসছে। এই যে আপন জুয়েলার্সের মতো এবং আরো অন্যান্য যেসব
ব্যবসায়ী যারা অস্বচ্ছ ব্যবসার সাথে যারা জড়িত, নিশ্চয়ই এখানে একটা অংশ চোরাচালানের স্বর্ণ থেকে আসছে। কিন্তু সকল জুয়েলারি ব্যবসায়ী যে এই চোরাচালান কিন্তু স্বর্ণ ব্যবহার করে এটি কিন্তু নয়। কারণ অধিকাংশ ব্যবসায়ী কিন্তু স্বচ্ছতার সাথে ব্যবসা করেন। কারণ এখানে গোল্ডের সোর্স কিন্তু শুধুমাত্র চোরাচালান কিন্তু স্বর্ণ নয়, রিসাইকেলকৃত যে গোল্ডটা আছে, বিশেষ করে পূর্বপুরুষের যে গোল্ডটা আছে, এটি কিন্তু ওনারশিপটা চেঞ্জ হচ্ছে। আমি আমার ছেলেকে দিলাম, আমার মেয়েকে দিলাম, মেয়ে বা ছেলে তার ছেলে মেয়েকে দিল, এভাবে কিন্তু বংশ পরম্পরায় আমাদের সমাজের মধ্যে কিন্তু এই গোলটা রয়ে গেছে এবং এটা ওনারশিপ চেঞ্জ। আমি একটু বলি, এরপরে রিসাইকেল করে করছে। হ্যাঁ, এর পরবর্তীতে এটা একটা সোর্স। আর আরেকটা সোর্স হচ্ছে যে ব্যাগেজ রুলে কিন্তু এখন ইম্পোর্টের একটা সুযোগ আছে। যাত্রী ব্যাগের সুবিধায় 234 গ্রাম পর্যন্ত স্বর্ণ নিয়ে আসতে পারেন। এখানে তাকে ডিক্লেয়ার করতে হবে, তাকে ট্যাক্স দিতে হবে, নির্ধারিত ট্যাক্স দিলে কিন্তু তিনি নিয়ে আসতে পারছেন এবং সেটার পরিমাণ কিন্তু প্রায় 20 ভরি। এবং অনেকে হয়তো কিছু বা বাইরে যদি বিক্রি করে দেন, তার কিছু প্রফিট হচ্ছে, ইনকাম হচ্ছে, সেই ইনকামের জন্য অনেকে কিন্তু গোল্ড নিজে ব্যবহার না করলেও নিয়ে আসছেন, নিয়ে এসে স্থানীয় বাজারে বিক্রি করে দিচ্ছেন। সেটাও কিন্তু একটা সোর্স। আরেকটা সোর্স হচ্ছে বাংলাদেশ ব্যাংক, যে ব্যাংকে যে রক্ষিত যে স্বর্ণটা আছে, তারা কিন্তু এটি অকশনের মাধ্যমে বিক্রি করছেন এবং কারা কিনছেন? এই স্বর্ণ ব্যবসায়ীরা কিনছেন। তার মানে হচ্ছে যে এখানে বৈধ গোল্ডের সোর্স আছে, কিন্তু সবগুলো কিন্তু হিসাব থাকতে হবে এবং অনেকে হিসাব মেনটেন করছেন। কিন্তু এর আড়ালে কিছু কিছু ব্যবসায়ী কিন্তু আবার দেখা যাচ্ছে যে অস্বচ্ছতার হয়তো সুযোগ নিচ্ছেন এবং যে গোল্ডগুলো স্মাগল হয়ে আসছে তার একটা অংশ এই স্থানীয় বাজারে ঢুকে যাচ্ছে। কিন্তু হয়তো সকল গোল্ড কিন্তু গহনা বানানোর জন্য আসছে তা নয়। উনি খুব ভালোভাবে বলেছেন যে একটা পোর্শন ক্রাইমের সাথে কিন্তু সংযুক্ত হচ্ছে। আমরা সাম্প্রতিককালে জানছি, মিডিয়াতেও আসছে যে অর্থ পাচার হচ্ছে, এক যে ভলিউমে হোক অর্থ পাচার হচ্ছে, এটা আমরা হয়তো স্বীকার করতে অসুবিধা নেই। কিন্তু বাট কিছু কিছু ক্ষেত্রে তো অর্থ পাচার হচ্ছে। এখানে অন্যান্য ড্রাগ সহ বিভিন্ন রকম ক্রাইম ফাইন্যান্সিং হচ্ছে, অস্ত্রর ব্যবসা চলছে, বিভিন্ন রকম সমাজে অস্থিরতা আছে, ক্রিমিনাল ক্রাইম হচ্ছে। এই সকল কিছুর মূলে কিন্তু ডার্টি মানি। এই ডার্টি মানিটা একটা অন্যতম সোর্স হচ্ছে স্মাগলিং। এবং এখানে কিন্তু কোনো না কোনোভাবে গোল্ড কিন্তু জড়িয়ে পড়ছে। এই যে হুন্ডি বলেন, বিভিন্ন রকম বিভিন্ন অস্বচ্ছ যেসব লেনদেন আছে, সেখানে কিন্তু গোল্ডটাকে ট্রানজ্যাকশনের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। তো আমাদের উদ্বেগটা কিন্তু সেখানে। আর ব্যবসায়ীরা যারা গোল্ড ব্যবহার করছেন, এখানে সরকারের হয়তো তেমন কোনো লস হচ্ছে না, কিন্তু লস হচ্ছে তারা ট্যাক্সটা পাচ্ছে না। ট্যাক্সটা দুইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা হচ্ছে যে ইম্পোর্ট স্টেজে যে ট্যাক্সটা পাওয়ার কথা সেটি আমরা পাচ্ছি না। আর একই সঙ্গে ডোমেস্টিক্যালি যে গোল্ডটা ব্যবহার হচ্ছে, সেই ডোমেস্টিক্যালি এখানে ভ্যাট আছে, আবার ইনকাম ট্যাক্সও আছে। তো ডোমেস্টিক ইম্পোর্ট স্টেজে যদি তার কাগজ না থাকে, তাহলে এখানে তো সে শো করতে পারছে না, সে কিন্তু ডিক্লেয়ারও করবে না। ডিক্লেয়ার করলে তো সোর্স তার বলতে হবে। তো এই জন্য কিন্তু ইম্পোর্ট স্টেজে যদি সে স্মাগলিং করে গোল্ডটা নিয়ে আসে, তাহলে কিন্তু তিনি ভ্যাটও ফাঁকি দিচ্ছেন, ইনকাম ট্যাক্সও কিন্তু ফাঁকি দিচ্ছেন। সুতরাং সরকার কিন্তু এই ব্যাপক রাজস্ব এখানে কিন্তু হারাচ্ছেন। আর একই সঙ্গে যারা অন্যান্য ক্রাইম ফাইন্যান্সিংয়ের সাথে জড়িত, তাহলে সেগুলো কিন্তু আমাদের নিরাপত্তাকে বিঘ্নিত করছেন। অপরিচালিত যে নিরাপত্তা, সেটা কিন্তু বিঘ্নিত করছে। সেটাও আমাদের একটা উদ্বেগের কারণ। আর ওনার যে প্রশ্নের জবাব, সেটি হলো যে, যেহেতু আমরা আগেও বলেছি, যেখানে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যাবে সেখানে কিন্তু আমরা কাজ করব। এবং আমাদের নেটওয়ার্ক আছে, আমাদের অনেকগুলো সোর্স আছে, ওপেন সোর্স হচ্ছে ওয়ান অফ দেম। আমরা এই ক্ষেত্রে উনি যেটা বারংবার বলার চেষ্টা করেছেন যে স্পোরেডিক যেন না হয়। আমরা কিন্তু সবসময় সিস্টেমেটিক ওয়েতেও কাজ করছি, যেটা সবসময় বলে আসছি যে প্রোঅ্যাক্টিভ হয়ে কাজ করছি। প্রোঅ্যাক্টিভ হয়ে যে কাজ করছে, সেটা কিন্তু নজির আছে। শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ এককভাবে প্রায় 1 টনের বেশি স্বর্ণ গত 3 বছরে উদ্ধার করেছে। বহু রাঘব বোয়ালকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসছে। উনি যেটা বলেছেন যে সাজার হয় না, একেবারে দৃশ্যমান সাজা হয় না, বাট আমার কাছে তথ্য আছে, মিডিয়াতেও এসেছে, চট্টগ্রামে ইভেন ঢাকাতে যাবজ্জীবন জেলের ঘটনা কিন্তু ঘটছে।
রাঘব বোয়ালও কিন্তু ধরা পড়েছে। আপনি আমি বলেছেন যে পার্সিউ করা হয় না। আচ্ছা, এখানে একটু দায়িত্বের ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা আছে এবং সীমারেখা আছে, সেটি স্পষ্ট করা দরকার। উনি বলেছেন যে শুল্ক বিভাগ এটা করছেন না। শুল্ক বিভাগের কিন্তু কাজের ক্ষেত্রে আইনের দ্বারা বিভাজন আছে, কার কি রেসপন্সিবিলিটি। শুল্ক বিভাগ কিন্তু যখন এয়ারপোর্টগুলোতে স্বর্ণ উদ্ধার করে এবং আসামিকে ধরে, প্রাথমিক যে তথ্য আছে, প্রমাণাদি আছে, সেগুলো সহকারে কিন্তু থানায় সোপর্দ করছে, অন্য একটা সংস্থার কাছে তদন্তের জন্য সোপর্দ করছে, হস্তান্তর করছে। পুলিশের বিভিন্ন সংস্থা আছে, তারা কিন্তু আসামিকে নিচ্ছেন এবং বাকি যে মামলার তদন্ত যে কার্যক্রম সেটি তারা পরিচালনা করছেন, চার্জশিটও দিচ্ছেন। এবং সাম্প্রতিককালে আমরা দেখেছি পুলিশ বেশ ভালো তদন্ত করেছে। অনেকগুলো চাঞ্চল্যকর মামলা যেগুলো আছে, 124 কেজি গোল্ড, সেটার ক্ষেত্রে কিন্তু চার্জশিট হয়েছে। 106 কেজি গোল্ড, সেটা চার্জশিট হয়েছে। 105 কেজি গোল্ড, চার্জশিট হয়েছে। উনি যেটা বলেছেন যে একজন আমাদের ক্রু এবং ক্রুর সাথে জিএম, ক্যাপ্টেন পর্যন্ত তাদেরকেও কিন্তু ধরা হয়েছে, তাদের মধ্যে কিন্তু চার্জশিট হয়েছে। আমরা কিছুদিন আগে, জাস্ট 2 মাস হয় না, একজনকে বাসাবাড়ি থেকে আমরা উদ্ধার হাতে নাতে ধরেছি, তার স্বীকারোক্তি ছিল। তিনি কিন্তু এখন পর্যন্ত জামিন পায় নাই। ঘটনায় প্রায় 3 বছর হয়ে গেছে, 2-2.5 বছর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত জামিন পায় নাই। এবং তিনি একটা আদালত থেকে জামিন পেয়েছিল, আমরা আবার আপিল করে তার জামিনটা ঠেকিয়ে দিয়েছে। এখন এখানে দায়িত্বের ক্ষেত্রে একটু বিভাজনের কথা আমরা বলছি। শুল্ক বিভাগ শুধুমাত্র আটক করে মামলা দায়ের করে, এরপরে কি হচ্ছে বাকি কাজগুলো কিন্তু আরেকটা সংস্থা করছে। পার্সু করার বিষয়টা, চার্জশিট দেওয়ার বিষয়টা পুলিশ কিন্তু করছে। বাট আমার জানা তথ্য মতে, আমি ব্যক্তিগতভাবে, উনি সিস্টেমের কথা বলছেন, আমরা কিন্তু সিস্টেম ডেভেলপ করেছি, আমরা কিন্তু পার্টনারশিপ ডেভেলপ করেছি, বিভিন্ন সংস্থার সাথে কাজ করছি। আগের তুলনায় এখন দৃশ্যমান ফল আমরা পাচ্ছি, কনসিকুয়েন্সে কিন্তু আমরা এস্টাবলিশ করতে পারছি। এই যে মামলাটা হয়েছে, তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করেই কিন্তু আমরা খোঁজখবর রাখছি এবং তারাও কিন্তু আগের তুলনায় অনেক অনেক বেশি সচেতন এবং এই স্বর্ণ চোরাচালানের ব্যাপারে তারা একেবারে জিরো টলারেন্সে কাজ করছে। এবং যার ফলে কিন্তু সমন্বিত উদ্যোগ আছে এখানে। স্বর্ণ চোরাচালান, উনি যেটা বলছেন যে 50টা আসে, 5টা ধরা পড়ে, এই তথ্যটা উনি কীভাবে বলেন আমি জানি না। কারণ ওনার কাছে যদি থেকে থাকে যে 45টা বের হয়ে যাচ্ছে, 5টা ধরা পড়ছে, তো উনি আমাদেরকে জানাক যে 45টা বের হচ্ছে, আপনারা ধরেন, আমরা কিন্তু তাহলে সাথে সাথে অ্যাকশন নিতে পারবো। যদি অ্যাকশন না নেই, তখন উনি বলতে পারবেন যে আমি তো তথ্য দিছিলাম, তো ধরো নাই। আমি ওনার কথাই বলছি না, এরকম কিন্তু পারসেপশনটা কিন্তু এরকম আছে, কিন্তু আমাদেরকে সুনির্দিষ্টভাবে বলতে হবে। তবে আমাদের যেহেতু নেটওয়ার্কটা এখন আগের তুলনায় অনেক বেশি সচেতন, স্ট্রং, আমাদের এখন নেটওয়ার্কে কিন্তু কম ধরা পড়ছে, কম, আমাদের ভলিউম কিন্তু কমে গেছে। এখন ঝুঁকি নিয়ে কিন্তু মানুষ পেটের ভিতর করে, রেকটামের ভিতর করে বিভিন্ন ঝুঁকি নিয়ে কিন্তু স্বর্ণগুলো আনছে। কেন আনছে এটা কিন্তু ঠেকানো যাবে না। কারণ আমেরিকাতে, উন্নত বিশ্বে তাদের ড্রাগ এনফোর্সমেন্ট অনেক শক্তিশালী, তারা অনেক টেকনোলজি ব্যবহার করে, অনেক টাকা তারা ইনভেস্ট করে, কিন্তু তারপর ড্রাগ কিন্তু রাস্তা রাস্তায় পাওয়া যাচ্ছে। তার মানে ডিমান্ড থাকলে কিন্তু আসবে। তা আমাদের শুধুমাত্র যে ল এনফোর্সমেন্ট দিয়ে সামগ্রিকভাবে এই স্বর্ণ চোরাচালানটা বন্ধ করা যাবে তা নয়, আমাদের বিভিন্নভাবে যে ক্রাইম যেগুলো হচ্ছে, সমাজে অস্থিরতা যেগুলো আছে, সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ আনতে হবে। কারণ এগুলোর সাথে কিন্তু কানেকশন কিন্তু এস্টাবলিশ হয়ে যাচ্ছে। দর্শক, আপনার প্রশ্ন নিয়ে নেই। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পঙ্কজ সানা, খুলনা থেকে বলছিলাম। জি জি। আজকের এই ছাপাতের ঘটনার জন্য যে এই বিষয়টা ধরা পড়লো আমাদের জনগণের সামনে, তো ছাপাতের ঘটনাটা এই বেরিয়ে না আসলে, না ঘটলে, তাহলে কি আমিন জুয়েলার্সের বিরুদ্ধে এই অ্যাকশন নেওয়া হতো? জি, উনি বলছেন যে মানে রেন্ট্রি হোটেলে যে ঘটনা ঘটেছে সেটা না ঘটলে আসলে কি হতো, মানে যেভাবে চলছিল এখন, যে আপনারা আজকেই 208 কেজি, আজকে সন্ধ্যার যে তথ্য ধরেছেন, মানে এক সন্ধ্যায়, মানে এই ধরনের ঘটনা তাহলে হতো না। এবং মানে অন্যান্য যেসব জুয়েলার্স আছে সেগুলি বলছেন যে আপনারা সুনির্দিষ্ট তথ্য পেলে তারপরে সেগুলোতে ব্যবস্থা নেবেন। তার মানে হচ্ছে যে এখনো কি অন্যরা কি পার পেয়ে যাওয়ার একটা? ডেফিনেটলি নট। আমি আগে কিন্তু বলেছি, আমার ইন্ট্রোডাক্টরি বক্তব্যে কিন্তু স্পষ্ট করে বলেছি, আমরা কতিপয় ব্যবসায়ীর, ইনক্লুডিং আপন জুয়েলার্সের কাছে আমাদের কাছে তথ্য ছিল, এটা নিয়ে কিন্তু কাজ হচ্ছিল। এখনো কিন্তু আমাদের ওই বাকি যে নামগুলো আছে সেগুলো নিয়ে কাজ হচ্ছে।
সুতরাং কাজ কিন্তু চলমান, এবং এখনকার যে ইন্টারভেনশন অভিযান, এটি কিন্তু আমাদের রুটিন ওয়ার্কের অংশ। যেহেতু এরকম সামাজিক গণমাধ্যমে এবং সামাজিক মিডিয়াতে যে তথ্যটা আসছে, এটি যেহেতু স্পেসিফিক্যালি আসছে, এটি আমরা আগের তথ্যের সাথে আমরা মিলিয়ে দেখেছি, এবং আমরা দেখেছি যে এখানে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সুতরাং আমরা অ্যাপ্রোপ্রিয়েট টাইমে আমরা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশনটা আমরা নিয়েছি। এভাবে আরও যেসব তথ্য আছে, আরও যেসব ব্যক্তির অস্বচ্ছ হিসাব আছে, সেগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করছি। সেগুলো কিন্তু আমাদের বলতে পারেন যে মানে এরকম এটি যেহেতু একটা গোয়েন্দা তথ্য, এটি আসলে পাবলিকলি শেয়ার করা ঠিক হবে না। তবে আমরা কিন্তু কাজ করছি। আমাদের কিন্তু একটা কাজ করার ক্ষেত্রে তো আস্থারও জায়গা আমরা তৈরি করছি। কারণ আপনি দেখেন যে আমরা কিন্তু যখন কাজ করি তখন কিন্তু সবাইকে সম্পৃক্ত করেই কাজ করে, মিডিয়াকে সম্পৃক্ত করে কাজ করছে, যাতে করে তারাও কিন্তু দেখতে পায় আমরা কি কাজ করছি, কিভাবে কাজ করছি, কত সীমাবদ্ধতার মধ্যে আমরা কাজ করছি। যে আপনি কিছু যোগ করতে চাচ্ছিলেন। আমি এটি যোগ করতে চাচ্ছিলাম সবার আগে, যে উনি বললে যে আমি ওনাকে তথ্য দেই বা জনগণ ওনাকে তথ্য দেয়। এখানে আসলে আমরা আসলে পক্ষ প্রতিপক্ষ আমরা শাস্তি চাচ্ছি না, তাই আমি ভাবছি যে আমরা সবাই এক ফ্লোরেই কথা বলতেছি। তথ্য দেওয়ার দায়িত্ব বোধহয় আমারও না বা জনগণেরও না। আর আমি যখন ওই 50 এবং 45 বলেছি, এটা উল্টাটাও হতে পারে। আমার এখানে মোরাল যেটা ছিল যে আসছে, হয়তো বা 50টা ধরা পড়ছে, বা একটা পড়তেছে না, বা 50টা থেকে একটা ধরা পড়তেছে, দুটো একটা, ভাইস ভার্সা। আই এম নট হিয়ার সেইং দ্যাট দিস ইজ দ্য স্ট্যাটিস্টিক্স। আমি বলছি যে আসছে। আরেকটা কথা উনি বারবার বলছেন যে তথ্যপাত্রের ভিত্তিতে উনি করেছেন, জনগণ এটা খাচ্ছে না। আমি ব্যক্তিগতভাবে যেটা মিডিয়াতে দেখতেছি এবং সবকিছু মিলে দেখতেছি, আপন জুয়েলার্স কিন্তু একটা ছোটখাটো কিছু না, একটা প্রতিষ্ঠান যেটা এদেশে বহুদিন থেকে চলে। মানুষের অনেক আবেগ অনুভূতি এই প্রতিষ্ঠানে জড়িত, অনেকে বিয়ে গহনা কিনছে এই প্রতিষ্ঠান থেকে, আনন্দ ফুর্তি জড়িত, এখানে অনেক লোক কাজ করে। সুতরাং আপন জুয়েলার্স হঠাৎ করে আক্রমণটা, বা আক্রমণ বলবো না, শব্দটা আমি উঠাই নিচ্ছি, যে আপন এই মুহূর্তে এই যে রেটটা ওনারা তো সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওনারা বলছেন, বাট এমনকি ওনারা যদি আইন মেনেও সবকিছু মেনে বলে করে থাকে, এই মুহূর্তে জেনারেল পারসেপশন হচ্ছে যে না, সামথিং ইজ রং। এটা হলো এক নম্বর কথা। 2 নম্বর কথা, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে আমরা একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এখানে আসতেছি, আপনাদের সবার মনে আছে বোধহয় একটা এমপি, লিটন নাম ছিল, সুন্দরগঞ্জের এমপি, একটা ছেলেকে গুলি করেছিল, তখন পেপারে পত্রিকায় সব জায়গায় দেখাচ্ছিল। আমি তার লয়ার ছিলাম এবং আমি তাকে বেইল করিয়েছিলাম। সেই সময় আমি প্রতিদিন আপনাদের মিডিয়াতে এসেছি। সে সময় তার যে সন্দেহটা ছিল যে তাকে আক্রমণ করতেছে, তার পরিপ্রেক্ষিতে সে নিচে একটি গুলি করেছে, সেই গুলিটা বাচ্চাটার ওখানে অত সকালবেলা কোত্থেকে আসলো, যেভাবে হোক না কেন, আমিও ওই সেখানে। বাট তার ধারণাটা কিন্তু সত্য প্রমাণিত হয়েছে জীবন দিয়ে, যে সামথিং ইজ সামহার রং, হি ওয়াজ আন্ডার সাম কাইন্ড অফ ইনফ্লুয়েন্স। এখন যতক্ষণ পর্যন্ত রায় হয়নি, যতক্ষণ পর্যন্ত বিচার হয়নি, ততক্ষণ পর্যন্ত আপন জুয়েলার্সের ছেলেকে জড়িয়ে যেসব কথাবার্তা বলা হচ্ছে সেটা কতটা যৌক্তিক, এবং সেই যৌক্তির উপর ভিত্তি করে তার বাপকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে কিনা, এইটা একটু আমাদের ভেবে দেখতে হবে। যে আমার সন্তান একটা কাজ যদি করে থাকে, সেটা বিচার হবে, পানিশমেন্ট হবে। আমার যেটা কথা হলো যে এইভাবে আমরা কি কোনো প্রকার কোনো প্রকার হটকারিতার সুযোগ নিচ্ছি কিনা, আমাদের হলো প্রশ্নটা। যে বাবা মা মানে সমাজে যদি কোনো দুর্নীতিগ্রস্ত ব্যক্তি যদি বড় প্রতিষ্ঠান গড়ে তুলেন এবং সেখানে যদি হাজার হাজার লোক কাজ করেন, তাহলে কি সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না? টিআইবি তাই মনে করছে। আমি এক জায়গায় উল্লেখ করেছিলাম যে প্রথমে কিন্তু ফেসবুকে এটা আহ্বান এসেছিল যে আপন জুয়েলার্সকে বর্জন করুন। ওই সময় কিন্তু আমারও ব্যক্তিগত মনে হয়েছে যে ব্যক্তিগতভাবে ঠিক উনি যে কথাটা বলছেন যে আসলে একজনের দায়ে আরেকজনকে আসলে শাস্তি দেওয়া হচ্ছে কিনা। আপন জুয়েলারির মালিক তো শুধুমাত্র তার বাবা নয়, আরো কয়েকজন, উনি অন্যতম মালিক, এটা আমরা শুনেছি। একটা প্রতিষ্ঠানের সাথে অনেকের চাকরি বাকরি ইত্যাদি জড়িত আছে। কিন্তু তারপরেও আমি বলবো যে যখন এই জিনিসগুলো আনআর্থ হয়েছে, যে এটা স্টিল এটা অ্যালিজডলি, অবশ্যই এতে কোনো সন্দেহ নেই যে অভিযোগ আকারে সব বিষয়টা পুরোপুরি আছে। কিন্তু যে অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে আপন জুয়েলার্সে যাওয়া হলো এবং যেটা পাওয়া গেল, সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সন্দেহের
খুব একটা অবকাশ নেই। ওনার একটা সময় বেঁধে দিয়ে এসেছেন, 17 তারিখ পর্যন্ত উনি বলছিলেন। এর মধ্যে তারা যদি কাগজপত্র দেখাতে পারে তাহলে কিন্তু তারা অবশ্যই এই অবস্থা থেকে সরে আসতে পারবে। আর যদি ব্যর্থ হয় তাহলে ওনারা যেটা সন্দেহ করেছেন এখানে অস্বচ্ছতা আছে, এই ঘটনাগুলোকে উনি যেভাবে বলছেন ঠিক পুরোপুরি সেভাবে দেখার অবকাশ আমার মনে হয় না যে রয়েছে। এটা রেসপন্স করা হয়েছে এবং এই রেসপন্সটা সোশ্যাল রেসপন্স এবং এর মধ্যে একটা সোশ্যাল সাইকোলজি কাজ করছে। এটাকে কিন্তু খুব নিগেট করবার বা বিরোধিতা করবার কিছু নাই, এটা হওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হ্যাঁ, এত সাময়িকভাবে মনে হচ্ছে যে অনেক চাকরি বসে গেল, আজকে 5টা আউটলেট বন্ধ হয়ে গেল, রুটি রুজির সংকট হলো, কিন্তু তারপরেও এটা কিন্তু ঠিক যে এটা এক ধরনের পজিটিভ রেসপন্স। কিন্তু তারপরে আবার আমরা যেটা আলোচনা করছিলাম একদম প্রথমেই, যেটা আপনি বলেছেন যে এখন কেন, হ্যাঁ, এবং এটা সিস্টেম্যাটিক অ্যাপ্রোচে আমরা অগ্রসর হতে পারছি কিনা। উনি একটা প্রশ্ন তুলেছেন যে উনি 5টার কথা বলেছেন, 5টা ধরা পড়ে, 45টা ধরা পড়ে না। এটা কি ওনার কাছে কোনো তথ্য উপাত্ত আছে? আসলে এইরকম তথ্য উপাত্ত দিয়ে তো আমরা কোনোদিনই দুর্নীতির কথা বলতে পারবো না। আমরা দুর্নীতিবাজ কি সবসময় কি তথ্য উপাত্ত রেখে যান? এটা আমাদের পারিপার্শ্বিকতা, সমস্ত ঘটনা ইত্যাদি বিচার করে বলতে হয় যে দেখুন ওই যে সারা বাংলাদেশে এই সোনার মার্কেটটা কতখানি, এইটা যদি আপনি এস্টিমেট করেন তাহলে আপনি বুঝতে পারবেন এইটাকে ফিট করবার জন্য ওই যে বংশ পরম্পরায় বা রিসাইক্লিং এর যে সোনাটা আছে সেটা কত পার্সেন্ট ফুলফিল করছে, 40% করছে, 50% করছে। বাকি 50% সোনা যে ওই যে বলেছেন 20 ভরি নিয়ে আসতে হয়, এই 20 ভরি দিয়ে কি এই ব্যবসাটা চালানো, এই মার্কেটটা চালানো সম্ভব? এটা ভায়াবল না। এর জন্য অবশ্যই চোরাচালানের মাধ্যমে সোনা আসতে হবে। এর জন্য আমাকে যদি বলা হয় রফিকুল হাসান আপনি প্রমাণ দেখান, আমি তো সাক্ষাৎ কোনো প্রমাণ দেখাতে পারবো না, কিন্তু এই যুক্তিগুলি দ্বারা আমরা কিন্তু জিনিসটাকে এস্টাবলিশ করতে পারবো। আর আজকে যখন আপনি বললেন একটা আউটলেটে যেই যদি আপনি 208 কত 208 কেজি 208 কেজি হ্যাঁ, আজকে 208 কেজি একটা আউটলেটে গিয়ে আপনি কাগজপত্র ছাড়া পাচ্ছেন, তাহলে ওই যে আমাদের গ্রামের ভাষায় যে কথাটা বলে যে ওই হাড়িতে একটা চাল টিপলেই তো বোঝা যাচ্ছে যে পুরো হাড়ির অবস্থা কি। একজন তো প্রশ্ন করেছেন যে আপনারা তো আপন জুয়েলার্সে গিয়েছেন, তো বাকি জুয়েলারিগুলিতে আপনারা যাচ্ছেন না কেন? আমাদের ওই দর্শকের মতো আমাদেরও ধারণা সাধারণ নাগরিক হিসেবে যে বাকি জুয়েলারিতে গেলে পারেও এরকম অস্বচ্ছ অনেক কিছু পাওয়া যাবে। তো সুতরাং টোটাল ঘটনাটাকে উনি আইনের দৃষ্টিতে অবশ্যই আমি ওনার বক্তব্যকে আমি শ্রদ্ধার সাথে দেখি যে যতক্ষণ পর্যন্ত একজন অভিযুক্ত, ইনি একজন অভিযুক্তই, আমরা কিন্তু তাকে শাস্তি দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত অভিযুক্ত এখনো তো শাস্তি দেওয়া হয়ও নাই। হ্যাঁ, হয়নি। শুল্ক গোয়েন্দাকে এখনো শাস্তি দেয়নি। যে পদক্ষেপটা শুল্ক গোয়েন্দা অধিদপ্তর নিয়েছে, আমি একটু ব্যারিস্টার সেটা কিন্তু নজরুল ইসলামের কাছে জানতে চাচ্ছি, শুল্ক গোয়েন্দা আপনাকে মনে হচ্ছে যে এরই মধ্যে আপন জুয়েলার্সের মানে শাস্তি দেওয়া হয়ে গেছে? না, আমি যেটা মনে করি যে এটা একটা সবচেয়ে দুঃখজনক আমাদের সমাজে, বিশেষ করে কথাটা সম্পূর্ণরূপে শুল্কর বিপক্ষে বা ওনার বিপক্ষে বা আমার বিপক্ষে বা মিডিয়ার বিপক্ষে, এ কারোর পক্ষে আমি বলতে চাচ্ছি না। জেনারেল পারসেপশনটা কি, এই যে ঘাতক ও হচ্ছে কি যেন শব্দটা হচ্ছে কি, ধর্ষক, একদম ছবি সহ আসতেছে। এটা কিভাবে বলতেছে মানুষ, কিভাবে আপনারা দেখাচ্ছেন, কিভাবে আপনারা লিখতেছেন, কার ভিত্তিতে লিখতেছেন? এটা তো আমি বলছি না এর পক্ষে বা বিপক্ষে, আসুক না কোর্টে, প্রমাণ হোক না, তারপর না হয় বলি। এখন সামাজিকভাবে প্রতিটা ক্ষেত্রে আমরা কিছু দেখতেছি যে কোনো একটা কিছু বাইরে থেকে প্রকাশ পেলে আমরা ধরে নিচ্ছি এটা হয়ে গেছে। এই কান কথায় কান দিয়ে চিলের পিছিয়ে দৌড়াচ্ছি, কানটাতে হাত দিয়ে দেখছি না আমার কানটা আসে না নাই। গোয়েন্দা বিভাগ যেভাবেই করুক না কেন, আমরা চাই যে তারা কাজ করুক, আমরা চাই যে তারা সবকিছু। সেই ক্ষেত্রে আপনার সাজেশনটা আপনি জানেন যে আপনি নিজেই বললেন যে হিউজ আপনার সোনা ঢুকছে, তো সেই ক্ষেত্রে আপনার সমাধানটা কি? একটু বলি, উনি এই যে ধর্ষণের ক্ষেত্রে উনি বললেন যে আদালতে যখন প্রমাণ হবে তখন আমি বলতে পারবো তিনি ধর্ষক, তার আগে বলা যাবে না। কিন্তু এখানে তো আলামত আছে, এখানে স্টেটমেন্ট আছে, কনফেশন আছে, এখানে বিভিন্ন সার্কামস্ট্যান্সেস আছে, সেটা তো কিছু না কিছু নির্দেশ করছে। এরপরে তো প্রাইমারি অভিযোগ গঠনের জন্য এগুলো তো আমলে নিতে হবে, সেই কাজটাই কিন্তু এখন চলছে। আর উনি যেহেতু এটা বলছেন আদালতে তথ্য প্রমাণাতি না হওয়া পর্যন্ত এটা বলা যাবে না, দ্যাট ইজ ট্রু। কিন্তু এটা যদি সত্যি হয় তাহলে উনি যে এটা বললেন যে পারসেপশন হচ্ছে 50টা বের হয়ে যাচ্ছে, 5টা ধরা পড়ছে, এটার এর যে অনুমান আছে, অনুমানের কিন্তু একটা ভিত্তি থাকা দরকার। কিন্তু বাট আমার কাছে যে তথ্যটা আছে এটা কিন্তু তথ্য, আমার কাছে যে বিষয়টা আছে এটা কিন্তু একেবারে তথ্য যে আমি গত 3 বছরে 1000 কেজি 1100 কেজি গোল্ড আমরা উদ্ধার করেছি। এবং আমি তো বলি কারণ ওগুলো তো অ্যাড্রেস করা হয় না, এখন কিন্তু অ্যাড্রেস করা হচ্ছে, বিভিন্ন প্রশ্নে কিন্তু আমরা জবাব দিচ্ছি, আমরা তো গভীরে দেখছি। যেটা হচ্ছে যে আমরা গত 3 বছরে প্রায় 1100 কেজির মতো গোল্ড ধরেছি এবং প্রায় 150 লোককে অ্যারেস্ট করেছে, আইনের আওতায় আনা হয়েছে। কিন্তু আমরা যদি পিছনে আমরা দেখি তাহলে আমার এই দপ্তরেই হয়তো 10 কেজি গোল্ড উদ্ধার করেন নাই।
অথবা করতে পারে নাই, অথবা অন্য জায়গায় ফোকাস হয়তো তাদের ছিল, অগ্রাধিকার ছিল, তাহলে এটা হচ্ছে তথ্য। আমি তো স্ট্যাটিস্টিক্স দিয়ে আমি যদি তুলনা করি তাহলে এটা হচ্ছে আমার কাছে একটা ভিত্তি। কিন্তু আমি যদি বলি যে হ্যাঁ 50টা বের হয়ে গেছে, 5টা ধরা পড়ছে, না, আর আপনি 50 না হতে একটা- 1000টাও হতে পারে, এই জায়গাতে বা আপনার 10টাও হতে পারে, তাই না? clarification এটাও তো দরকার। পারসেপশনের এটা একটা কিন্তু বিষয়, বলা হচ্ছে পারসেপশনের না। একটা আর একটা কথা উনি যেটা বললো, কিন্তু আমার মনে ভিত্তি হয় যে থাকা উনি দরকার। বারবার একই জিনিস রিপিট করতেছে আমার মনে হচ্ছে। উনি যেটা বললো যে সাক্ষ্য প্রমাণ হয়েছে, আমি যদি নিজেই বলি যে আমি ওনাকে খুন করেছি, তার মানে আমি খুনি, তা কিন্তু না। হ্যাঁ, দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু। কিন্তু কোর্ট সেটা সিদ্ধান্ত নেবে যে আমি খুন করেছি কি Correct. করিনি। আমি অনেকে আরেকজনকে বাঁচানোর জন্য বলতে পারি আমি ওকে খুন করেছি, বিভিন্ন ঘটনাই ঘটতে পারে। এখানে একটা ঘটনা ঘটেছে যার জন্য তার বাবার প্রতিষ্ঠানকে যেভাবে যেভাবে যাওয়া হয়েছে, সেটা আমি মনে করি যে হয়তো বা যেভাবে সবাই প্রশ্ন করতেছে, এই প্রশ্নটা আমারও, যে এই আপন জুয়েলার্সে শুধু এই জন্যই যাওয়া হয়েছে যে তার ছেলে বা তার ছেলের বন্ধুরা এই সঙ্গে জড়িত হয়েছে বলে তখন এখনই যাওয়া হয়েছে। কোনো না কোনো আচ্ছা, উপলক্ষ তো হ্যাঁ, লাগে। উপলক্ষ। এটা একটা- আমরা একদম শেষ last- পর্যায়ে চলে আসছি, আর কয়েক last মিনিট আছে। আপনি একটু- হ্যাঁ, যে আপনার আচ্ছা, আপনাকে সেটা দিয়ে হচ্ছে- আমি শেষ করে দিব। কেন মানে এই প্রসঙ্গটা কেন বারবার আসছে? ডেফিনেটলি এটার তো একটা সংযোগ আছে, কারণ এখানে যে হোটেলে যে ঘটনা এবং সার্কামস্টেন্সেস আছে, সেখানে ডার্টি মানির ব্যবহার হয়েছে। আজকে আমরা ওই হোটেল থেকে আমরা মদ উদ্ধার করেছি, কিন্তু তার আগে কিন্তু মিডিয়াতে আসছে যে এখানে ইয়াবা এবং মদের ব্যবহার হয়েছে। হয়তো আমরা আজকে যে গতকালকে আমরা যে মদ উদ্ধার করলাম, তার থেকে প্রমাণিত হয় যে ওখানে মদের একটা সরবরাহ ছিল, হয়তো মদ সেখানে ব্যবহারও হয়েছে হয়তো ওই সময়, ওই ঘটনার সময়। এটা হচ্ছে একটা আমাদের তদন্তের যেটা মাধ্যমে বলছেন, প্রাপ্ত ব্যারিস্টার তথ্য মোকাররম অনুযায়ী। যেটা বলছেন, নাম্বার হচ্ছে আমি একটু বলি চীনে যে- কান নিয়ে গেছে, না, না, সেদিকে এটা- দৌড়াচ্ছে no, no, কিনা? no, no, that's not right. এই এটা হচ্ছে অবস্থা এই নয়। প্রমাণ না, আমি বলছি যে এই সার্কামস্টেন্সেস কি নির্দেশ করছে। আর সেখানে একটা ডার্টি মানির ব্যবহার হয়েছে, ইয়াবার ব্যবহার হয়েছে, এখানে রুম ভাড়া করে যে টাকাটা দেওয়া হয়েছে, সেটা একটা 30 সেকেন্ড পাবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে যে অলরেডি স্টেটমেন্ট আসছে যে আমার বাবা চোরাচালান করে 100 কোটি টাকা দিলে সেটা পার পেয়ে যাবে, এই ধরনের যে কথাবার্তা আসছে, তিনি চোরাচালানের সাথে জড়িত, সুতরাং তাকে কেউ তিনি ধরাছোঁয়ার বাইরে, এই তথ্যটা আসছে। সুতরাং এগুলো তো সার্কামস্টেন্সেস নির্দেশ করছে যে বিষয়গুলো তো খতিয়ে দেখা দরকার। সুতরাং আমাদেরকে এই পাবলিক ডিমান্ডের প্রতি আমাদের শ্রদ্ধা রাখতে হবে, আমাদের সম্মান প্রদর্শন করতে হবে। সরকার তো পাবলিকের এখন জন্য তো সরকার, পাবলিক ডিমান্ড যে অন্যান্য জুয়েলার্স অবশ্যই সেখানেও আমরা যাব, সেখানেও আমরা যাব। সেখানেও আমরা যেতে প্রোভাইডেড হবে। যে সুনির্দিষ্ট আমরা তথ্য যেগুলো যাচাই বাছাই হচ্ছে, এটি যে আমি আমরা একদম স্বতঃসিদ্ধভাবে 30 আমরা সেকেন্ড conclusion আসার পরেই কিন্তু আমি আমরা রফিক হাসান আমরা আপনার কাছে যেতে পরবর্তী চাই। কার্যক্রম গ্রহণ করব। আপনার না, মাধ্যমে শেষ করে দিব। আমি যেটা বলবো যে উনি কিন্তু অনেক ইতিবাচক পদক্ষেপের কথা বলেছেন, এটা কিন্তু আমাদের অ্যাপ্রিশিয়েট করতে হবে যে গত 3 বছরে যে পরিমাণে স্বর্ণ ধরা পড়েছে, আগের বছরগুলোর তুলনায় সেটা অনেক বৃদ্ধি পেয়েছে। আরেকটা উনি বলেছেন যে ওনাদের অধিদপ্তর এবং পুলিশ বাহিনী উভয়ই বেশ সক্রিয়ভাবে কাজ করছেন। তবে উনি যে প্রশ্নটা তুলেছেন, আমার মনে হয় যে ওনাদের তদন্ত ফলো আপের জন্য যদি প্রাতিষ্ঠানিক এটা কাঠামো পরিবর্তনের প্রয়োজন পড়ে, আইনগত পরিবর্তনের প্রয়োজন পড়ে, তাহলে সেটা কিন্তু আমাদের করতে হবে, যাতে পুরো বিষয়টার নিষ্পত্তি ওনারা প্রথম থেকে শেষ পর্যন্ত করতে পারেন, যেমন এসিসি করে থাকেন, তাই না? মামলা পর্যন্ত ফলো আপ করা এবং শেষ পর্যন্ত ওনারা যেন যেতে পারেন, এই পরিবর্তনগুলো দরকার আছে। আর একটা জিনিস আমি বলবো যে আপনি 10 আমাদের সেকেন্ড নিয়ে তারপরে আমি বলবো যে আমাদের এই বনানীর ঘটনাটা কিন্তু একটা ওয়েক আপ কল। কারণ আপনি তো যে লাইফস্টাইলের কথা আমরা বলেছি, যে ডার্ক লাইফ অফ ঢাকা সিটি, নাইট লাইফ, এটার সঙ্গে কিন্তু তারা একটা সতর্ক বার্তা পাবে। এমনকি জঙ্গিবাদও কিন্তু এর থেকে বিচ্ছিন্ন নয়। জি, কারণ আমি এখান থেকে মফিজুল ফ্রাস্ট্রেশনের ইসলাম, মাধ্যমে যুবকরা আমার এদিকে যেটা যাচ্ছে। আমাদের 10 সেকেন্ড সময় আছে। 10 সেকেন্ডের বেশি নেব না। আমার শুধু একটাই কথা, কোন নিরপরাধী যারা তারা যেন হ্যারাস না হয় আমাদের রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে। জি, সেটা নিশ্চয়ই আপনারা শুধু এইটাই আমার কামনা। তাকে সেলফ ডিফেন্ড করার জন্য আমরা কিন্তু সুযোগ দিয়েছি, সময় দিয়েছি। যে আইনি প্রক্রিয়া মেনেই আপনারা এটা করছেন, সেটা বলছেন। তাৎক্ষণিকভাবে সেটি বাংলাদেশ ব্যাংকে জমা দিতে পারতাম, কিন্তু সেটি করি নাই। জি। তাদেরকে আমরা সুযোগ দিয়েছি, জি, সুযোগটা ডক্টর তারা গ্রহণ করছেন। মইনুল খান, মোহাম্মদ রফিক হাসান এবং ব্যারিস্টার মুকসিদুল ইসলাম, আপনাদের তিনজনকে ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।